ওয়েলকাম টু আওয়ার ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্ট। এবং আজকে আমরা কথা বলবো প্রাণ প্রকৃতির হেফাজত, কনজারভেশন এবং ইউথ এবং জনসম্পৃক্ততা নিয়ে, বিশেষ করে আমাদের লোকাল পিপলদের কনজারভেশনের সম্পৃক্ততা নিয়ে। আর আমাদের সাথে আছেন মোহাম্মদ আরজু, একজন কনজারভেশনিস্ট। ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্টটা হচ্ছে আমাদের মেকি টিম এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায়। দিস ইজ দ্য ফার্স্ট এপিসোড অফ আওয়ার সিজন 1 অফ দ্য ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্ট। অ্যান্ড আজকে আমি খুব এক্সাইটেড বিকজ আমি এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, নেচার কনজারভেশন এই সব ব্যাপারগুলো নিয়ে যেই কয়েকটা মানুষের কাছ থেকে খুব বেশি শিখি, তার মধ্যে ওয়ান অফ দ্য পার্সন ইজ মোহাম্মদ আরজু ভাই। তো আরজু ভাই আমাদের সাথে আজকে আছেন। আরজু ভাইয়ের সাথে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এখানে তো একসময় কলোনি ছিল, কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টেও যদি চিন্তা করি বা এশিয়াতেও যদি চিন্তা করি, বিভিন্ন সময় কিন্তু অ্যাটাক বারবারই হয়েছে। হালাকু খানের সময় থেকে যদি চিন্তা করি বা চেঙ্গিস খানের, মানে অ্যাটাকটা সবসময় আলেকজান্ডার দ্য গ্রেটের সময়। মোটা দাগে যদি বলি যে কলোনির উদ্দেশ্যটা আসলে কী থাকে, কিংবা কলোনিয়াল অ্যাটাকের মধ্যে ডিফারেন্সগুলো কী হয়, কিংবা কলোনিয়াল যে প্র্যাকটিসগুলো সেগুলো এখন পর্যন্ত এসে আমাদের নেচার, এনভায়রনমেন্ট বা বায়োডাইভার্সিটি বা আমাদের ফুড সিস্টেম বা আমাদের সাধারণ যে মানুষজন আছে তাদের লাইফে কীভাবে ইফেক্ট ফেলতেছে, মানে ওভারঅল কলোনি নিয়ে আমাদেরকে একটু, মানে আমি একটু নিজেও জানতে চাই, জ্ঞান দেন আমাকে। আপনি বলেন অনেক আক্রমণ হয়েছে, কারণ সেগুলোর সাথে কলোনির তফাৎটা কী ছিল? এইটার ধরেন বৈশিষ্ট্যটাই ছিল, ধরেন রিসোর্স এক্সট্রাকশন করার পরে সেইটা ধরেন কোন জনগণের কাজে লাগতেছে। ব্রিটিশরা দেখছে যে একটা কৃষির উদাহরণের জন্য, যে আন্তর্জাতিক কৃষির যে বাণিজ্য বা কৃষিজাত পণ্যের দ্রব্যের যে বাণিজ্য, তার মধ্যে যেটা তার জন্য সবচেয়ে লাভজনক সেইটাই কিন্তু সে কৃষিতে চাপাই দিছে, বা সেইটা যাতে হয়, ইন্টেন্সিভ মনোকালচার যাতে হয়, সেই জন্য সে ভূমি ব্যবস্থাপনা, কৃষি ব্যবস্থাপনা, রাজস্ব ব্যবস্থাপনা সবকিছু চেঞ্জ করছে। ফলে স্বার্থ, এইখানকার প্রাণ প্রতিবেশের স্বার্থ, এখানকার মানুষের জীবন জীবিকার স্বার্থ, এখানকার মানুষের ভালো মন্দ, ওয়েলবিং, এটা কোনো এই কলোনির ব্যবসার মধ্যে নাই। কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া, ছোটবেলায় আমরা ওইটাই হলো তার। ছোটবেলায় আমরা একটা ছোট্ট নাটক পড়তাম, নীল দর্পণ, যেখানে নীল চাষের একটা, এবং ছোটবেলায় সমাজ বইও পড়েছি ইতিহাসে, নীল চাষের জন্য ইন্টেন্সিভ ফার্মিং করার জন্য কৃষকদেরকে একদম চাপায় দেওয়া হতো। তো এটাও কি একটা এরকম অন্যান্য যে শস্যগুলো, ধান, যেমন এখন আমরা প্রচুর ধান উৎপাদনের জন্য খুব দেখি, তারপরে পাট চাষের জন্য যেটাকে আমরা বলি গোল্ডেন ফাইবার, সোনালি আঁশ। তো এই ধরনের যেই মেসিভ ইন্টেন্সিভ ফার্মিংগুলো আগেকার ওই সিস্টেম থেকে চেঞ্জ করার পেছনেও কি তার মানে কলোনির একটা বড় ভূমিকা আছে? হ্যাঁ, মানে কৃষি একটা উদাহরণ, বা হচ্ছে অন্যান্য প্রাকৃতিক সম্পদ, ধরেন বনজ সম্পদ যেগুলো আমাদের, যে বন, সেইখানে কি ধরনের বন থাকবে বা কি ধরনের প্লান্টেশন ফরেস্ট্রি হবে, এই সব কিছুই হচ্ছে এইখানকার মানুষের দীর্ঘমেয়াদী বা মানুষ ছাড়া অন্যান্য প্রাণবৈচিত্র্যের দীর্ঘমেয়াদী স্বার্থ বা পরিবেশগত টেকসই অবস্থার কথা, এটা কিন্তু কোনো প্রাধান্য ছিল না। আপনি যদি তুলনা করেন, ধরেন এর আগে যারা ছিল, এর আগে যে ম্যাস মাইগ্রেশন ছিল মধ্য এশিয়া থেকে বা অন্য জায়গা থেকে, বা রুলিং ডাইনেস্টি আকারে, যেমন ধরেন মুঘল বা অন্য যারা ছিল, তারা কিন্তু ধরেন এইখান থেকে, তারা যেখান থেকে আসছে সেইখানকার কমিউনিটিকে, সেইখানকার শাসক গোষ্ঠীকে ফিনান্সিয়ালি লাভবান করার জন্য এইখান থেকে রিসোর্স এক্সট্রাকশন করবে বা এইখানে দেশ চালাবে, এটা কিন্তু ছিল না। অ্যাগেইন ধরেন ইউরোপিয়ান কলোনি, ভারত সহ, বাংলাদেশ সহ বর্তমানে, বা অন্যান্য এলাকায়, আফ্রিকায়, আমেরিকায় যেটা হয়েছে, সেটা হচ্ছে যে তারা যেখান থেকে আসছে সেই সেন্টারকে, ব্যাক হোম, ওইটাকে ফিনান্সিয়ালি প্রফিটেবল করবার জন্য যে কোনো ধরনের অত্যাচার, দুঃশাসন, ডিস্ট্রাকশন তারা করছে। হ্যাঁ, মানে হচ্ছে এটা হলো ধরেন এক্সট্রাকশনের উৎস, আনসাস্টেইনেবল লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়াল এক্সট্রাকশন ইন দ্য ফরমেট অফ এগ্রিকালচার বা অন্যান্য জায়গা থেকে ন্যাচারাল রিসোর্সেস। ফলে এটা ধরেন এটা গুণগত তফাৎ। এখন এটা নিয়ে আলোচনা করবার উদ্দেশ্য কি? আলোচনা করবার উদ্দেশ্য হচ্ছে, তাহলে ওই মডেলে ইকোনমি রেখে আমরা অনেকেই ধরেন মনে করি এখনো কম বেশি মডেল ওরকমই আছে, অনেক গুণগত চেঞ্জ আসছে নানা কারণে, মোটা দাগে এখনো ওই জায়গায় আছে, কিন্তু যে ধরেন কার ইন্টারেস্টের উপর নির্ভর করে এখানকার রাজনীতি,
এখানকার অর্থনীতি বা এখানকার কনজারভেশন গভর্নেন্স হবে, বিশেষ করে কনজারভেশন গভর্নেন্সের জায়গা থেকে ইউরোপিয়ান মডেলে কিন্তু আছে। এবং যদি এখনো দেখি আমাদের যারা ফার্মার তারাও তো অ্যাকচুয়ালি লাভটা পাচ্ছে না, কিন্তু আমরা যখন একটা অর্থ বছরের হিসাব করি যে আমাদের ফুডে খাদ্যে এত স্বয়ংসম্পূর্ণ, প্রোটিনে মাছে এত কিছু, কিন্তু যে ফিশার ফোকটা মাছটা ধরতেছে বা যে এত কষ্ট করে ফার্মিংটা করতেছে তার তো খুব বেশি লাভবান হচ্ছে না আসলে এন্ড দেখতে পাচ্ছি। অর্থ কৃষকের যে পেশাটা থেকে তো কিছুটা মানে সম্মানের জায়গা থেকেও দিনে দিনে আমরা সরাই দিচ্ছি, কৃষক বা চাষা যেটা বলতেছি আমরা। তো এটার মানে এখন আমাদের এই মোটা দাগে ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদন বা বন কনজারভেশন, ফরেস্ট কনজারভেশন, এগুলোতে কলোনিয়াল প্র্যাকটিসগুলো তো এখন কিছুটা আমরা দেখতেই পাচ্ছি বা রয়ে গেছে আসলে। আমি একটা উদাহরণ দিই, চিংড়ি চাষ। এই চিংড়ি আমাদের অধিকাংশই কিন্তু রপ্তানিমুখী, এবং সেই চিংড়ি চাষ করবার জন্যে এটা আপনাকে মনোকালচার করতে হবে, ইন্টেন্সিভ ফার্মিং করতে হবে। আমাদের ডিফরেস্টেশনের অন্যতম কারণ হলো এই চিংড়ির ইন্টেন্সিভ মনোকালচার ফার্মিং। প্রথমত যেই যুক্তি আমাদেরকে দেয়া হয় যে এটা মানুষের জীবন জীবিকার জন্য, আমরা দেখছি না অধিকাংশ মানুষের জীবন জীবিকা এটা থেকে উপকৃত হয় না, বিশেষ করে স্মল স্কেল ফার্মার। হ্যাঁ, কারণ এটা স্মল স্কেলে এই ধরনের রপ্তানিমুখী ইন্টেন্সিভ মনোকালচার স্মল স্কেল ফার্মারের হাতে আপনি শুরু করলেও থাকে না। দুই হচ্ছে যে মানে হয়তো একটা প্রজেক্ট আমি শুরু করলাম যে চিটাগং হিল ট্যাক্সে যে মেকিং মার্কেট ফর দ্য ইন্ডিজিনাস উইমেন কমিউনিটি, ধরেন কফি রাইট, কিন্তু কফি তো ওখানকার ইন্টেন্সিভ ফার্মিং কখনো ছিল না, মনোকালচার ছিল না। কিন্তু কফি করতে গিয়ে জুমের যে অন্যান্য ভ্যারাইটিস গুলো বা অন্যান্য ফসলের উপর ডিপেন্ড করে যে বায়োডাইভার্সিটি গুলো ছিল ওটাও কম। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে কি, আগে হয়তো ধরেন আমি যদি উদাহরণ দিই, ধরেন ব্রিটিশরা বললো যে আমার দানা শস্য লাগবে, আমার ধান লাগবে, আমার টেক্সটাইলের জন্য পাট লাগবে, তাই না, ফাইবারের জন্য পাট লাগবে, ফলে এগুলোই মনোকালচার করতে হবে। যেহেতু এইখানকার রেভিনিউ এবং হচ্ছে বেসামরিক প্রশাসন কোম্পানি দখল করছে, তারা যখন এটা এদের হাতে তুলে দিছে, জমিদার বা অনেক চেঞ্জ হয়েছে মাঝখানে, কিভাবে রাজস্ব হবে, কিভাবে ব্যবস্থা হবে, কোম্পানি থেকে ব্রিটিশ রাজের কাছে গেছে, ওইগুলোর মধ্যে বাস্তবতাটা তৈরি করা হয়েছে যে প্রজাদের ধান এবং পাট ছাড়া বা মাঝখানে নীল ছাড়া বাকিগুলো চাষ করার উপযোগিতা নাই। কিন্তু আমরা আবার দেখি যখনই এরকম একটা উদাহরণের দিকে আমরা তাকাই, সেটা চিংড়ি বলেন বা অন্যান্য মনোকালচার বলেন, তখন দেখা গেল যে এতে মানুষের জীবন জীবিকার লং টার্মে কোনো উপকার হয় না, এটা লার্জ স্কেল গ্রোয়ারদের কাছে চলে যায়। বরং হচ্ছে স্থানীয় মানুষ ওইখানকার প্রাকৃতিক সম্পদ, ওইখানকার বন, ওইখানকার ওয়েটল্যান্ড, ওইখানকার নদীর থেকে যেই ধরনের সেবা এবং পণ্য পাইতো, ইকোসিস্টেম গুডস অ্যান্ড সার্ভিসেস যেটাকে বলা হয় টেকনিক্যালি, এটাও সে হারায়, তাই না, নিজের ল্যান্ড, নিজের অধিকার, নিজের রাইট। হ্যাঁ, তো ফলে এই যে রাজনৈতিক এবং বাণিজ্যের যে সম্পর্ক, যেটাতে আমরা ধরেন সাবেক কলোনিয়াল পাওয়ারদের পরামর্শে যে আমরা ঠিক করি, সেটা তো আমাদের জন্য কোনো কাজে দিচ্ছে না ওই অর্থে, তাই না, মানুষের জীবন মান উন্নয়নে, খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য। তো ফলে ধরেন এই কলোনির আলাপ তো প্রাসঙ্গিকভাবে চলেই আসে। এখন আপনি ধরেন সুন্দরবনের চারপাশে আপনি বাফার জোন ইকোলজিক্যালি যেটাকে বলে, সেটা আপনি নষ্ট করে ফেলতেছেন, ধরেন চিংড়ি চাষ করে বা কাঁকড়ার ফেটেনিং করে বা অন্য কিছু একটা মনোকালচার করে। তো এটার বাইরে আলাদা করে ছিটমহলের মতো একটা বন তো রক্ষা করা যায় না, এটা আমরা জানি, এগুলো তো কানেক্টেড, তাই না, ইকোসিস্টেমের ইন্টিগ্রিটি বা ইকোসিস্টেম কতটুকু রিচ হবে সেটার উপর নির্ভর করে। তারও আগের কথা বোঝা সহজ, যদি আমরা দেখি যে ধরেন যে কোনো একটা এগ্রিকালচারে, শিল্পে বা যে কোনো জায়গায় পরিবর্তন হলে সেখানে আগে একটা কজন লোক মালিক ছিল বা কতজন লোকের কর্তৃত্ব ছিল, কতজন লোকের অধিকার ছিল ওই জমিতে, ওই জলায়, ওই ওয়েটল্যান্ডে, ওই নদীতে, সেটা কমবে না বাড়বে আপনি যখন এগ্রিকালচার বা এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেসের কোনো মডেল চেঞ্জ করবেন। ধরেন আগে চিংড়ি চাষ ছিল না, এখন আপনি চিংড়ি চাষ করতে চান, তাইলে আমাদের যেটা বিশ্লেষণ এবং পূর্বানুমান করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা, আগে এখানে হয়তো 10,000 লোক স্বাধীনভাবে কমিউনিটির অংশ হিসেবে তার জীবিকার চর্চা করত। আমি যদি এখানে চিংড়ি চাষ চালু করি, এই যে এন্টারপ্রেনারশিপ বা এই যে স্মল হোল্ডার, তার সংখ্যা বাড়বে না কমবে? যদি কমে তাহলে বুঝতে হবে এটা ভালো লক্ষণ না, দীর্ঘমেয়াদে এটা লোকজনের জবও দেবে না, কর্মসংস্থানও দেবে না, বা হচ্ছে ইন্টেন্সিভ হলে যেটা ইকোলজিক্যাল ডিগ্রেডেশন হয় ওই দিকে হলে এটা যাবে। এটার সাথে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে বাংলাদেশের মতো দেশে না, পৃথিবীর যে কোনো জায়গায় এখন এগ্রিকালচার যদি হচ্ছে সাস্টেইনেবল না হয়,
তাইলে আলাদা করে দুই একটা প্রোটেক্টেড এরিয়া রক্ষা করা সম্ভব না, এটা আমাদের চোখের সামনে প্রমাণ আছে। বললেন যে আমাদের একটা রপ্তানিমুখী সবকিছু করার যে প্রবণতাটা, যেটা আমাদের কলোনি থেকে একদম শুরু হয়েছে কাইন্ড অফ আমাদের মেন্টালিটিটা, এবং সেটা শুধুমাত্র এখন শুধু ক্রপ বা শিম বা ফিশের চাইতেও যে গার্মেন্টস আমাদেরকে করতেই হবে। দেখা যাচ্ছে যে আমাদেরকে গার্মেন্টস ইউরোপে রপ্তানি করতে হবে, রেডিমেড গার্মেন্ট বা এটা, যেটা করতে গিয়ে আমাদের যে প্রাণ প্রকৃতি বা আমাদের নদীগুলো বা আমাদের ওয়েটল্যান্ডগুলো বা খালগুলো, এগুলোও কিন্তু শেষ হয়ে যাচ্ছে অলসো। এবং এই গার্মেন্টসটার একটা সাস্টেনেবল ওয়ে অফ গার্মেন্টসের মডেলও কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই, যেটার কারণে আমরা তুরাগ বা শীতলক্ষার অনেক নদীর পানির রং পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, এই যে একসময় যেটা প্রচণ্ড জুটটাকেই রপ্তানি করতে হবে একটা মেন্টালিটি ছিল, ওটাই কি কাইন্ড অফ কিছুটা এখন শিফট করে আমাদের এই যে গার্মেন্টসটাকেই রপ্তানি করতে হবে, কিংবা রপ্তানিমুখী করলেই শুধুমাত্র আমরা বাংলাদেশ সাস্টেন করবে, এই টাইপের মেন্টালিটিটা কিছুটা শিফট হয়েছে হতে পারে এরকম কলোনিয়াল মাইন্ডসেটের কারণে, বা ওই টাইম সময়ের সাথে সাথে কলোনিটা চেঞ্জ হয়, শিম থেকে চেঞ্জ করে গার্মেন্টস আসছে, এরকম হতে পারে তখন। আমদানি রপ্তানি তো থাকবে, সেই গ্লোবাল ট্রেডিংয়ে আমি একটা দেশ হিসেবে, একটা জনগোষ্ঠী হিসেবে কি বেচবো আর কি কিনবো, পণ্য হোক সেবা হোক, সেটা তো আমার এইখানকার লং টার্ম ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি চিন্তা করে হতে হবে। আমার যে ইকোলজিক্যাল এবং হচ্ছে প্রাকৃতিক সম্পদ আছে, এইটাকে দীর্ঘমেয়াদে টিকায় রাখতে পারার মধ্যে হলো সার্থকতা, তাই না? এটা অশেষ না। গার্মেন্টস থেকে কত লোকের হলো ধরেন যে ন্যূনতম জীবন জীবিকা হচ্ছে, যেটা সম্মানজনক, তাই না? বা হচ্ছে এটার আমার ট্রেড অফ কি, এই গার্মেন্টসের কারণে, দূষণের কারণে কি ক্ষতি হচ্ছে, সেইটার কারণে আমার উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে। এখন দীর্ঘমেয়াদে সেই চিন্তা তো করতে হবে যে গার্মেন্টসের কারণে দীর্ঘমেয়াদে এইখানকার সেটা স্বাস্থ্য হোক, তাই না, এখানকার মানুষের খাদ্য নিরাপত্তা হোক, আপনি বললেন যে দূষণ যেভাবে হচ্ছে বা প্রতিবেশগত ভারসাম্য, সবচেয়ে বড় উদ্বেগ হলো ধরেন জনস্বাস্থ্য, বড় উদ্বেগ হলো মানুষের খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য। অধিকাংশ গার্মেন্টস হচ্ছে তার এলাকা দূষণ করে চলতেছে, কিন্তু অধিকাংশ গার্মেন্টস বা হচ্ছে গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলো আছে, কাপড় বানানো, ইয়ে করা, ডাইং, এগুলো কিন্তু করে চলতেছে। এবং সেখান থেকে কিন্তু ন্যূনতম মজুরি দিতেও হলো শ্রমিকদের সারা বছর আন্দোলন করতে হয়, তাই না? ফলে শ্রমিকরা কিন্তু মিনিমাম লিভিং ওয়েজ কিন্তু পায় না। আমাদের যে ন্যূনতম মজুরি, এটা কিন্তু লিভিং ওয়েজ না। তাদের থাকার অবস্থা যদি আপনি দেখতে যান, ঢাকায় যেসব জায়গায় তারা থাকে, যে ধরনের স্যানিটেশন, যে ধরনের জীবন মান, এটা কোনোভাবেই লিভিং ওয়েজ তারা পায় না। তাহলে হচ্ছে আমরা লিভিং ওয়েজও দিতে পারতেছি না, আমাদের এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে, জনস্বাস্থ্য ক্ষতির মধ্যে পড়তেছে। গার্মেন্টসের মালিকরা কিন্তু খুব লাভবান হচ্ছে, ওরা কিন্তু ইউরোপে হচ্ছে সেকেন্ড টাইম, থার্ড টাইম ফ্ল্যাট কেনার জন্য বুকিং করে ফেলতেছে। না, অনেক গার্মেন্টস মালিকরা ধরেন আপনাকে বলবে যে ও গ্লোবাল যে ব্র্যান্ডগুলো আছে, তারা আমাদেরকে গার্মেন্টস মালিকদেরকে অত টাকা দেয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে চিপ প্রোডাক্ট সেল করে, এগেইন আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আমরা কিভাবে অংশ নেব, আমাদের পণ্য সেবা কোনটা হবে, এইটা কিন্তু কখনোই হচ্ছে সিরিয়াসলি আমাদের স্বার্থের কথা চিন্তা করে করা হয় না। ডিসিশনটা এখান থেকে নেওয়া হয় না, কিছুটা ইউরোপিয়ান ওই জ্ঞান বা আচ্ছা ভাই, এটার সাথে একটু অ্যালাইন করে একটু একটা প্রশ্ন করি, বা এটা আপনি কন্টিনিউ করতে পারেন। সেটা হচ্ছে যে এই যে ইউরোপিয়ান জ্ঞান, ইউরোপিয়ান সভ্যতা বা ইউরোপিয়ান কালচার, এটার প্রতি আমাদের রিসেন্ট কালেও আমি দেখেছি, আগে কী ছিল আমি জানি না, কলোনির সময় কী ছিল, কিন্তু রিসেন্ট কালে আমি দেখেছি যে আমাদের যেই ইউথরা, বা শুধু ইউথ না, বিভিন্ন এনজিও বলি, কর্মী বলি, বা বিভিন্ন যারা অ্যাক্টিভিস্ট আছে, তাদেরও বেশিরভাগ সময় ইউরোপিয়ান জ্ঞান, ইউরোপিয়ান কনফারেন্সে যাওয়া বা ইউরোপিয়ান একটা প্রোগ্রামের নলেজটাকে শেয়ারিং করার প্রতি একটা আলাদা আগ্রহ দেখি। এবং হয়তো কিছু কিছু জ্ঞান ভালো, কিছু কিছু জ্ঞান আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু ইউরোপিয়ান হলেই বা ওদের একটা কনফারেন্সে গিয়ে ওখান থেকে এসে ওদের মতো করে কথা বলা বা ওদের সলিউশনটাকে বেস্ট মনে করা, এইটার একটা প্রবণতা আমাদের মধ্যে কিছুটা আছে, আমি বিভিন্ন সময় দেখেছি। এবং এখন আমাদের ইউথ অর্গানাইজেশনগুলো বা ইউথদেরও এই ইউরোপিয়ান কনফারেন্সগুলোতে যাওয়ার একটা ফ্যাসিনেশনও কাজ করে। তো ইউরোপিয়ান জ্ঞান, ইউরোপিয়ান সভ্যতা বা ইউরোপিয়ান কালচার কি আমাদের প্রতি এতটা ইনফ্লুয়েন্সিং, বা এটার মানে শুরুটা আসলে কেমনে করলো ওরা? কনফারেন্স তো যেতেই পারে, কনফারেন্স ধরেন সভা সম্মেলন, মানুষের আলাপ আলোচনার জায়গা তো হতেই পারে, সেটা নিয়ে আপনার আপত্তি কেন? আমার আপত্তিটা হচ্ছে যে আমাদের দেশে অনেক নলেজ ছিল, এই ইউরোপিয়ান কনফারেন্সের নলেজগুলো, আমি কনফারেন্সের বিপক্ষে নয়, কনফারেন্সে যেতেই পারে একজন, আমিও যেতে পারি, আপনিও যেতে পারেন, এনিওয়ান ক্যান গো, কিন্তু কনফারেন্সটাকেই ট্রেডমার্ক ধরে রাখা হচ্ছে, কি কনফারেন্সটাকে ল্যান্ডমার্ক ধরে নেওয়া হচ্ছে। এবং অনেক সময়ে এখন একটা ইউথ অর্গানাইজেশনগুলো বা ইউথদের একটা কনফারেন্সে যাওয়াটা হচ্ছে একটা
কাইন্ড অফ ফুলফিলমেন্টের মতো। কিন্তু অনেক সময় আমি দেখেছি যে ইউরোপের একটা কনফারেন্সে গিয়ে হয়তো ছোট একটা সাইড ইভেন্টে বসে আছে, কিছু মুখস্থ কথাবার্তাই শুনতেছে, কিন্তু ওইটার চাইতে অনেক স্ট্রং জ্ঞান ছিল হয়তো আমাদের লোকাল কোনো কমিউনিটির ওর ফুড প্রিজার্ভেশন। ফর এক্সাম্পল আমি ইউরোপের হয়তো কোনো একটা কনফারেন্সে গেলাম অ্যাবাউট দ্য ফুড প্রোডাকশন বা ফুড সিস্টেমের কনফারেন্সে, কিন্তু ওখানে যেই জ্ঞানটা নিয়ে আসলো ওইটার চাইতেও আমার লোকাল কোনো একটা ফার্মার কাছে হয়তো ফর এক্সাম্পল পটুয়াখালীর একটা প্রত্যন্ত একটা গ্রামে বা জয়পুরহাটের একটা ছোট্ট একটা কোনো কমিউনিটিতে হয়তো ওখানকার ফার্মাররা এমন একটা মেথড অ্যাপ্লাই করতেছে, একটা অ্যাকচুয়াল সাস্টেনেবল মানে যেটা আমরা বলি সেটা হয়তো রান করতেছে, কিন্তু ওইটার গুরুত্বটা পাচ্ছে না, রেদার দেন ওই কনফারেন্সের গুরুত্বটা বেশি পাচ্ছে। তো আমার প্রতিটা হচ্ছে এই জায়গাতে যে দুইটারই ভারসাম্য নয় কেন, বা আমার লোকাল পিপলটা কনফারেন্সের কাছে হেরে যায় কেন লোকাল জ্ঞানটাকে। তো এটা আমার একটু ধরেন আপনি যখন বলতেছিলেন ইউরোপিয়ান জ্ঞান, কতগুলো প্রজন্ম, 200-250 বছর আমরা কিন্তু এই ধরনের জ্ঞান বলেন, রাজনীতি বলেন, সমাজ ব্যবস্থা বলেন, ইউরোপিয়ান কলোনির দ্বারা নির্ধারিত অনেক ক্ষেত্রে এটার মধ্যে দিয়ে আমরা এখানে আসছি কিন্তু, তাই না? আমাদেরকে অন্য একটা জায়গায় যাইতে হবে, তাই না? তো এখন সেই জায়গা থেকে বর্তমানে পৃথিবী বাংলাদেশের মতো দেশে অধিকাংশ জায়গায় আমাদের জ্ঞান চর্চার যে পদ্ধতি, এটা কিন্তু ধরেন ওয়েস্টার্ন ইউরোপিয়ান পদ্ধতি, বা হচ্ছে আমাদের যে হইল হেরিটেজ যেটা আছে সেইটা ব্যাপকভাবে এই ইউরোপিয়ান পদ্ধতি এবং ইউরোপিয়ান জ্ঞানের যে ভলিউম, মেথড এবং হচ্ছে ভলিউম, দুইটা দ্বারাই কিন্তু প্রভাবিত। কিন্তু আমরা কিন্তু জিতে গেছি এক অর্থে। আমরা কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর আরো অনেক জনগোষ্ঠী আমরা কিন্তু কলোনির যে ফিজিক্যাল পলিটিক্যাল দখল, এটা থেকে কিন্তু আমরা নিজেদেরকে মুক্ত করছি, তাই না? এটা একটা বিরাট তফাৎ। কিন্তু ধরেন রাজনৈতিকভাবে আমরা কিন্তু ইউরোপের কলোনি না, তাই না? অনেক দশক, অনেক বছর ধরে এক এক দেশের স্বাধীনতার এক এক বয়স, 1945 এর পর থেকে। তার মানে কি এখন আমাদের এই সামর্থ্য আছে যে আমরা চাইলে আমাদের অধিকাংশ জনগোষ্ঠীর, আমাদের মানুষের, আমাদের প্রাণ প্রকৃতি প্রাণবৈচিত্র্যের পক্ষে জন্য ভালো এরকম সিদ্ধান্ত আমরা নিতে পারি, কারণ এরকম জ্ঞান চর্চা আমরা করতে পারি। এখন আপনি বলেন জ্ঞানের চর্চার সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক আছে তো, তাই না? ধরেন ছোট্ট উদাহরণ, ধরেন এইখানে যখন ব্রিটিশদের শিল্প বা যোগাযোগ অবকাঠামো বানাইতে হবে, তখন কিন্তু তারা এখানে ফরেস্ট্রি সার্ভিস চালু করছে, তাই না? ফরেস্ট্রির উদ্দেশ্য কিন্তু ছিল না বন রক্ষা করা, ছিল প্লান্টেশন ফরেস্ট্রি করা, টিম্বার করা, যেটা ইন্ডাস্ট্রিয়ালি কাজে লাগবে। এবং মোস্টলি সেটা হচ্ছে তারা অন্য দেশে ব্যবসা করার জন্য বা রেললাইন এগুলো বানানোর জন্য তারা করছে। তার মানে কি তখন এটা করতে গিয়ে তাকে এখানে জ্ঞান চর্চার আয়োজন করতে হয়েছে না? ধরেন হয়তো একটা ইনস্টিটিউশন করতে হয়েছে যেখানে লোকজনকে ফরেস্ট্রি শেখাবে, তাই না? বিদ্যা চর্চার পরিস্থিতি তৈরি করতে হয়েছে। ফলে অর্থনৈতিকভাবে, আর্থসামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমার কি দরকার একটা জনগোষ্ঠীর জন্য, সেই দরকারের রাজনৈতিক সিদ্ধান্তের সাপেক্ষেই কিন্তু জ্ঞান, কি ধরনের জ্ঞান চর্চা হবে, কোন পদ্ধতিতে হবে, এটা ঠিক হয়। ফলে আমি বলতেছি ধরেন আমরা তো এখন আর দখলদারির অধীনে না, আমরা তো স্বাধীন, আমরা মুক্ত রাজনৈতিকভাবে। একটু থামাচ্ছে, এই জায়গাটা আমার ডিফারও আছে অনেক। সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে আমরা স্বাধীন, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারতেছি, কিন্তু একসময় যেই কথাটা ইউরোপের ওরা এসে বলতো, কলোনির ওরা এসে বলতো, এখন তো আমার দেশের লোকেরাই ওদের মতো করে আমাদের কথা বলে, মানে কাইন্ড অফ ওল্ড কলোনির নিউ অ্যাডভোকেট যারা এখন, মানে অনেকে বলে, অনেকে তো বলে, তাই না? অনেকে বলে। এবং এটার সাথে আমি অ্যালাইন করে একটু বলতে চাই, মানে জানতে চাই যে আমাদের এখানে তো কলোনি একসময় ছিল না, তার এবং কলোনি আসার পর একটা ন্যারেটিভ এরকমও আমি জায়গায় দেখেছি, ওরা এসে আমাদেরকে উন্নত করেছে, আমাদেরকে রেল লাইন দিয়েছে, আমাদেরকে নদীর বাঁধ বানানো শিখিয়েছে, অনেক কিছু এরকম, ট্রেন। কিন্তু ইউরোপের কলোনি আসার আগেও কি আমরা তাহলে সভ্য ছিলাম না অসভ্য ছিলাম? বা ওরা এসে যে আমাদেরকে যে সভ্য করার একটা প্রবণতা বা সভ্য করে তুললো, আমাদেরকে সিভিলাইজ করলো অসভ্য জাতিকে, তার মানে কি আমাদের কলোনি আসার আগে, বিফোর ভাস্কো দা গামা বা বিফোর পর্তুগিজ নাবিকরা যখন আমেরিকাতেও পৌঁছালো, রেড ইন্ডিয়ান বানিয়ে দিল ওদেরকে, যারা ইন্ডিয়ানই ছিল না, তার মানে কি তার আগে তারা অসভ্য ছিল? তাহলে এই যে আপনি বললেন ভাই ইউরোপের জ্ঞান দ্বারা প্রভাবিত, তাহলে ওদের জ্ঞানটাই কি প্যারামিটার সবসময়, যেটা এখন আমরা চুজ করতেছি? তখন তাহলে কেমন ছিল আসলে আমাদের? না, আমি তো মনে করি না। ধরেন অনেকে এখনো বলে, তাই না? এখন আপনি তো বলেন না, আমি তো বলি না। এখন সেটা হলো যে ধরেন রাজনৈতিকভাবে আমরা কিন্তু, ধরেন কেউ যদি বলেও, ধরেন বাংলাদেশে উদাহরণ দিই, বা ধরেন ভারতে বা পাকিস্তানে একাডেমির লোক বা শিল্প সাহিত্যের লোক বা ডেভেলপমেন্ট সেক্টরের লোক কেউ যদি আপনাকে এটা বলেও, তাতে কিন্তু কিছু যায় আসে না। এটা হয়তো তার এটা দৃষ্টিভঙ্গি, সে এটা মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা স্বাধীন দেশ কিন্তু, তাই না? এবং বিফোর কলোনি ইভেন
আগে এবং পরে, এখন আমরা স্বাধীন দেশ, আমরা কিন্তু তাদেরকে হারাই দিছি, কিন্তু রাজনৈতিকভাবে আমরা মুক্ত। তার মানে চাইলে আমরা, আমি আগের ইতিহাস না টেনে আমি বলতেছি, এখন আমাদের জনগোষ্ঠী, আমাদের প্রাণ প্রতিবেশ, প্রাণবৈচিত্র্যের জন্য ভালো, এইরকম যে কোনো ক্ষেত্রে ডিসিশন আমরা কিন্তু এখন নিতে পারি। এই রাজনৈতিক কর্তৃত্ব আমাদের আছে। দুই হলো আমরা বুঝছি টেকনিক্যালি এইখানকার লোকাল নলেজ, এইখানকার ইন্ডিজিনাস নলেজ কেন দরকারি, এই দুইটি আমরা করতে পারি। মেথড আকারে সায়েন্টিফিক পদ্ধতি পৃথিবীর সব জায়গায় ছিল, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ। কিন্তু যেই দর্শনের জায়গা থেকে ওয়েস্টার্ন সায়েন্টিফিক পদ্ধতি অন্য জায়গা থেকে আলাদা হয়েছে, সেইটার দিকে তাকাই থাকার আমার কিন্তু এখন আর দরকার নাই। আপনার প্রশ্নতে যদি আমি যেতে চাই, ফর এক্সাম্পল একটা হয়তো কোন একটা এলাকাতে মানুষজন নিজস্ব একটা পদ্ধতিতে হয়তো মাছ চাষ করতেছে, কিন্তু ওইটাকে ওদের ফরম্যাটে, রিসার্চ মেথডোলজির ফরম্যাটে যদি আনতেছি, তখনও শুধুমাত্র অ্যাকসেপ্টেড হচ্ছে। এখন নতুন নতুন টার্মও আসছে অনেক, দেখবেন যে হয়তো এলএলএ বা এরকম অনেক টার্ম, কিন্তু সেই টার্মগুলোর যেই ক্যাটাগরিজগুলো ওরাও সেট করে দেওয়া ওদের, এবং সেটাতে মিললেই শুধুমাত্র এটা হয়তো একটা ইন্ডিজিনাস নলেজ বা এটা একটা পরিবেশের জন্য ভালো কিছু। কিন্তু আপনি যেটা বললেন যে সব জায়গাতেই নিজস্ব জ্ঞান ছিল, নিজস্ব পদ্ধতি ছিল, আমাদের নিজস্ব যে পদ্ধতিগুলো, এগুলোকে আমরা তাহলে হাইলাইট করা বা ইউথদের সামনে একটু মোর লুক্রেটিভ করা, যেটা এখনো নাই, এটা তাহলে করা যায় কেমনে, বা এটার কোনো ওয়ে আছে কিনা? এই না পারার একটা কারণ হতে পারে যে আপনি অলরেডি এমন একটা প্রাতিষ্ঠানিক সম্পর্কের মধ্যে আছেন, আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি ওই প্রতিষ্ঠানের কাছে হলো যান। যেমন ধরেন বাংলাদেশে এইসব ক্ষেত্রে কারা সিদ্ধান্ত নেয় বা কারা এইসব ক্ষেত্রে বেশি করে, ধরেন আইইউসিএন একটা প্রতিষ্ঠান হিসেবে, বা ধরেন অন্য এনজিও গুলো যারা আছে, আন্তর্জাতিক এনজিও বা জাতীয় এনজিও যারা আছে, সে তখন ওই যে ইউরোপীয় জ্ঞান পদ্ধতির জায়গা থেকে সে চিন্তা করবে। তখন আপনি ধরেন নিজেই আগে হইলো একটা ডিসিশন নেন যে এখানে কি করতে হবে, আমরা সেই ইউরোপীয় কনজারভেশনের ঐতিহ্য থেকে জানি এখানে একটা প্রোটেক্টেড এরিয়া করে দিতে হবে। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে, তার মানে হচ্ছে আপনি, আমি আগে বললাম যে আমরা রাজনৈতিকভাবে কলোনি থেকে এখন মুক্ত, স্বাধীন, কিন্তু আপনি এরপর আবার দেশের মধ্যে একটা কলোনি বানাই রাখলেন। কি কলোনি? আপনি সেন্ট মার্টিনের লোকজনকে এই রাজনৈতিক এখতিয়ার, এই কর্তৃত্ব আপনি দিচ্ছেন না। আপনি সোনাদিয়ার লোকজনকে এই রাজনৈতিক এখতিয়ার, কর্তৃত্ব আপনি দিচ্ছেন না যে সে তার ভালো মন্দের জন্য সে সিদ্ধান্ত নিতে পারে, তার জনগোষ্ঠী, তার প্রাণ প্রতিবেশী সিদ্ধান্ত নিতে পারে। আপনি নিজে আগে একটা ডিসিশন নিছেন, কেন? আপনি কোথাও গিয়ে আন্তর্জাতিকভাবে সাইন করে আসছেন যে আমার 2030 সালের মধ্যে এতগুলো প্রোটেক্টেড এরিয়া লাগবে এবং এটাই একমাত্র উপায়, এবং ওইটা আপনি ওখানে গিয়ে করবেন, তাই না? তো এইটা যদি হয়, এবং ভাই 2022 সালে আমরা দেখেছিলাম, 2022 or মেবি 21 কোভিডের পর যে কক্সবাজার এমপি ঘোষণা করা হলো, যেটা লিওনার্দো ডিক্যাপ্রিও আবার টুইট করলো, আমরা অনেক রিটুইট করলাম। কিন্তু দেখা যায় যে এই জায়গাটার এই ইকোসিস্টেমটা এতটা ভালো আছে, ওখানকার মানুষরা হয়তো ওইভাবে হারভেস্টিং করেছিল দেখেই, কিন্তু এমপিরা ঘোষণা করার সময় হয়তো মানুষগুলোর সাথে ওইভাবে ডিসকাস করা হয় নাই। হঠাৎ করে মানুষরা জানলো যে এখানে আপনার মাছ ধরা যাবে না, যেটা গতকাল আমি মাছ ধরেছি। তার মানে এমপি এটা করলো, মেইন প্রোটেক্ট এরিয়া করলোই হয়তো ওটা রক্ষার নামে, কিন্তু এটা করতে গিয়ে যেই মানুষের এর পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখলো তাদেরকে হয়তো আমি এক্সক্লুড করে দিলাম, তাদেরকে আরো আবার একটু অপ্রেস করে ফেললাম। ব্যাপারটা অনেকটা এরকম। সিদ্ধান্ত নেওয়ার যে এখতিয়ার, এইটা যেহেতু সেন্ট মার্টিনের লোকজনকে আপনি দেন নাই, এইটা যেহেতু আমাদের এখনকার প্রাতিষ্ঠানিক সম্পর্কের মধ্যে সরকারের কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় আন্তর্জাতিক এনজিও গুলো মিলে ঠিক করতেছে, এবং সেই ইউরোপিয়ান জ্ঞান পদ্ধতির জায়গা থেকে কনজারভেশন ম্যানেজমেন্টকে দেখে, সে মনে করে উপর থেকে একটা প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করে দিলেই হলো। এখন নতুন কিছু জিনিস আবার চালু করছে, অনেক চাপে পড়ে হিউম্যান রাইটস এগুলোর কারণে, যে ইনক্লুসিভ হইতে হবে, পার্টিসিপেটরি হইতে হবে। তখন কিছু বুয়া বাকাজি করে গিয়ে দুইটা এফজিডি করে সাইন নিয়ে নিল। ফলে ওই সমালোচনা আমি যাচ্ছি না, আমি আপনাকে যেটা বলি, এফজিগুলো খুব মজা। হয়তো আমি গিয়ে বলছি যে আপনাদের এখানে কি সমস্যা আছে, এটা আমি ইংলিশে বা আমার ল্যাঙ্গুয়েজে বললাম, ঢাকা থেকে গিয়ে ওখানকার মানুষ হয়তো একটু ভেবে চাই বলে আছে। তো আপনার ওইটা যে বলি যে হচ্ছে, তাইলে ইউরোপের দিকে তাকাই থাকে কেন, জ্ঞান পদ্ধতির দিকে যায় কেন? সেটা কারণ হচ্ছে, ধরেন এই যে আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কত প্রোটেক্টেড এরিয়া করে আসছি, কিন্তু বাংলাদেশের সকল ইন্ডিকেটর, হেলথ অফ প্রোটেক্টেড এরিয়া, ধরেন ওয়াইল্ড লাইফ, বায়োডাইভার্সিটি, অন্যান্য ন্যাচারাল সব কিন্তু নিচের দিকে। কিন্তু এরপরেও ধরেন এই এনজিও গুলো বা ধরেন আইসিএনের মতো প্রতিষ্ঠানগুলো সাধারণত
এরা এর বাইরে যায় না। ওই এনজিও বা যে কোনো প্রতিষ্ঠান করার কারণে আমাদের ইউথ তারাও তো ওই মডেলটাকেই ফলো করতেছে। ফলে ওরা যখন নিজের একটা অর্গানাইজেশন দিচ্ছে বা ইউথ লেড মুভমেন্ট তৈরি করতেছে, ওরাও কিন্তু ওই মডেলটাই ফলো করতেছে, ইউরোপের জ্ঞান বা ওটাকেই অ্যাপ্লাই করতে যাচ্ছে মানুষকে। এবং মানুষ হিউম্যান আর ব্যাড ফর দ্য নেচার, এই ন্যারেটিভটা একটা বড় আকারে তৈরি হয়ে যাচ্ছে এই ইউথগুলোর মধ্যে অনেক সময়। আমি ধরেন আপনিও ইউথদের দোষ দিচ্ছেন না, আমি জানি, আমি তো একদমই দিচ্ছি না। কারণ হলো যে এটা দোষের কোনো ব্যাপার নাই। ধরেন তারা সবচেয়ে বেটার যেটা পারে সেটা করতেছে, তাই না? এগেইন যদি ধরেন সেন্ট মার্টিনসের লোকেরা তার এলাকার ভূমি ব্যবস্থাপনা, তার এলাকার প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা, কনজারভেশন ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা করবার অধিকার আইনত বা আইনত ছাড়াও যদি না থাকে প্র্যাকটিক্যালি, তাইলে এইভাবে কেন্দ্রীয় ডিসিশন দিলে এটা সম্ভব না। এটা আমরা দেখছি স্থানীয় সরকারের যে নাই বাংলাদেশে, ওই অর্থে স্বাধীন স্থানীয় সরকার নাই, সব কেন্দ্রীভূত। এবং হচ্ছে স্থানীয় জনগণের যে প্রথাগত অধিকার, সেটা আদিবাসী হোক, ঐতিহ্যবাহী হোক বা সাধারণ স্থানীয় জনগোষ্ঠী হোক, বনজীবী বা কৃষক বা মাছ ধরে যারা, তার যে এখতিয়ারটা নাই আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে, ওইটা প্রতিষ্ঠা করাই তো হলো ধরেন একটা এনভায়রনমেন্টাল এনজিও হিসেবে আমার প্রধান ভূমিকা হওয়া উচিত। কেন? কারণ আমরা তো কলোনিকে হারাইছি, আমরা তো স্বাধীন একটা জনগোষ্ঠী হিসেবে আরেকটা কেন্দ্রীভূত ওই ধরনের স্টাইল আমরা চালু করতে পারি না, এটা উচিত না, কিন্তু এটা হয়ে আসছে। ফলে আমি বলবো রাজনৈতিকভাবে ওই পরিবেশ আমরা যদি তরুণদের জন্য তৈরি করতে না পারি, তাইলে তরুণরা কি করবে? সে যেটা বেস্ট পারে, অ্যাভেলেবেল যে সমস্ত ফোরাম আছে, কনফারেন্স আছে, কর্মশালা আছে, অ্যাক্টিভিজম আছে, ওইটাই করবে। ধরেন একটা লোকের বাড়ি ধরেন হাওরে, এখন ধরেন যে হাওরে এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশন, এবং হাওড়ে গিয়ে দেখেছি, হাওড়ে আগে যেটা একটা খেয়াল জাত দিলে মাছ পাওয়া যেত, এখন হাওড়ে তো মাছ নাই, উল্টা মাইকিং করে পাঙ্গাস বিক্রি করতে। বা ধরেন যে অন্য বায়োডাইভার্সিটি, পাখি বা রেপটাইল বা হচ্ছে যে কোনো কিছু, ধরেন এটা সব নিচের দিকে, এনভায়রনমেন্ট ধরেন ইকোসিস্টেম হেলথ তো নিচের দিকে, এগুলো কেউ অস্বীকার করে না। কিন্তু আমরা সবাই এটাও জানি যে যদি হলো স্থানীয় যারা জেলে, ঐতিহ্যবাহী জেলে পরিবার সম্প্রদায়, তাদের কাছে যদি আমি যে জলমহল পদ্ধতি সমর্থন করি না করি সেটা না, কথা হচ্ছে একটা ব্যবস্থা আমাদের কাছে আছে যে প্রকৃত জেলেদের কাছে মাছ ধরার জন্য জলমহল ইজারা দেয়া হবে। এবং আমরা অনেকেই অন দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড মনে করি, এনজিও গুলো মনে করে যে হলো এটা যদি করা যাইতো তাইলে রক্ষা হইতো। কেন? জেলেরা তার দীর্ঘমেয়াদে তার ইকোসিস্টেমকে নষ্ট করবে না, তারা এটা সাস্টেইনেবল এক্সপ্লয়টেশনই করবে। জেলেদেরকে যদি এটা দেয়া হইতো, ইজারাটা দেওয়া হইতো প্রকৃত জেলেদের, তাহলে এটা রক্ষা হইতো। এখন ধরেন হাওরের একটা গ্রুপ, ইউথ গ্রুপ, তারা মনে করলো এটা করা যায় কিনা, আইনে কিন্তু এটা আছে, দিতে হবে। কিন্তু ধরেন আমাদের যে রাজনীতির মধ্যে যে দুর্বৃত্তায়ন যে হয়েছে, তাই না, যে আপনি একটা রাজনৈতিক দলের ক্ষমতাশালী বা কাছাকাছি ক্ষমতাশালী হইলেও আপনি যা ইচ্ছা তাই এলাকায় করতে পারেন। যেহেতু ওই অর্থে রুল অফ ল আমাদের এখানে আমরা প্রাতিষ্ঠানিকভাবে জোর দিতে পারি নাই, ধরেন যে টাউট বাটপার গুন্ডা পান্ডা চাইলেই কিন্তু ধরেন আপনাকে হুমকি দিতে পারে। এবং অনেক ক্ষেত্রে এরা দুই একটা খুঁটির জোরে জায়গা থেকে, একটা হলো রাজনীতি, তাই না, বা স্থানীয় প্রশাসন। এখন ধরেন একটা ছেলে যে কৃষি পরিবার থেকে আসছে বা কৃষি পরিবার থেকে আসে নাই, জেলে পরিবার থেকে আসছে, বা তাও না, ধরেন মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবার থেকে আসছে, এরকম কিছু গ্রুপ মিলে চাইলো যে না, আমরা আন্দোলন করব যে প্রকৃত জেলেদেরকে দেয়া হোক। এখন যদি একটা ইউথ গ্রুপও যদি এটা করতে চায়, তার উপর হামলা হবে, মামলা হবে, ফিজিক্যালি হবে, আহত করবে, খুন জখম করবে, বাড়িতে হামলা করবে, বা স্থানীয় প্রশাসন যারা আছে বা ওরকম দুর্নীতিগ্রস্ত, তাই না, সব সেটা আপনি পুলিশ বলেন, প্রশাসন বলেন, বলি, আমি ব্যক্তিগতভাবে বলতেছি না, প্রাতিষ্ঠানিকভাবে কম বেশি সবাই দুর্নীতিগ্রস্ত। নয়তো ধরেন যারা প্রকৃতি জেলে না, এইরকম লোকেরাই সবসময় ইজারা পাচ্ছে কেন, এবং তারপর তারা ধ্বংসাত্মকভাবে মাছ ধরতেছে কেন? ঢাকার পাওয়ার কোনো ব্যক্তির আন্ডারে পাচ্ছে, এটাও দেখছি। হ্যাঁ, এখন ধরেন তাইলে ওই ইউথ গ্রুপ কিন্তু এটা করতে পারবে না। তখন ধরেন একটা ইউথ কি করবে? তখন ভাবে আচ্ছা, নেক্সট বেস্ট থিং আমি কি করতে পারি? আমি যেহেতু সত্যিকার অর্থে চেঞ্জ হবে, সত্যিকার চেঞ্জেস আনার জন্য আমি কাজ করতে পারতেছি না, কেন? এটা ফিজিক্যালি আমার উপর থ্রেট, আমার লাইফের উপর থ্রেট। তাইলে সে কি করবে? তাইলে সে নেক্সট বেস্ট থিংটা করতে পারে, কিন্তু সে কিন্তু গিয়ে ওইখানে চেঞ্জ করতে পারতেছে না, যেহেতু কোনো প্রতিষ্ঠানে তার পার্টিসিপেশনের সুযোগ নাই, তার উপর ফিজিক্যালি ধরেন টর্চার হবে, হামলা হবে, তাই না? এখন কথা হচ্ছে যে সে ওয়ার্কশপে এসে বললো, তাই না, তারপর ধরেন আপনি অ্যাকশন এইড থেকে তাকে একটা ফেলোশিপ দিলেন যে হাওর ফেলো, তারপর সে একটা 5 মিনিটের ভিডিও বানালো, তাই না, সে একটা নেপালে একটা কনফারেন্সে গেল,
কিন্তু সে গ্রাউন্ডে কিন্তু কোনো চেঞ্জ করতে পারতেছে না। আমি কিন্তু মজা করতেছি না, এটা কিন্তু আমি বলি যে অনেকেই কিন্তু সাহস করে এরপরও প্রশ্ন হচ্ছে যারা সাহস করে তার সাপোর্টের জন্য একটা এনভায়রনমেন্টাল ডিফেন্ডার লোকালি যখন এই ধরনের দুর্নীতিগ্রস্ত, এই ধরনের নিরাপত্তাহীন একটা অবস্থায় সে তার কমিউনিটিকে অর্গানাইজ করে কোনো একটা পজিটিভ চেঞ্জের দিকে নিতে চায়, তার সাপোর্টের জন্য জাতীয় আন্তর্জাতিক এনজিও হিসেবে আমরা কি রাখছি? ধরেন এনভায়রনমেন্টাল ডিফেন্ডারদেরকে সাপোর্ট দেওয়া কঠিন, কিন্তু এটা সম্ভব, পৃথিবীর অনেক দেশে এটা হচ্ছে। এখন পর্যন্ত আমি যেটা দেখছি আমাদের দেশে জাতীয় আন্তর্জাতিক এনজিও গুলো ওইটা কিন্তু করে না। কেন করে না আমি জানি না, তাদের হয়তো সীমাবদ্ধতা আছে, কিন্তু করে অদূর পর্যন্ত যে আমি ওয়ার্কশপ আয়োজন করব বা স্থানীয় সরকার বা ঢাকায় কোনো একটা কেন্দ্রীয় দপ্তর বা মন্ত্রণালয়ের সাথে আলাপ করার চেষ্টা করব, যদ্দূর হলো সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায়। কিন্তু শেষ পর্যন্ত কাজটা তো কোনো একটা স্পেসিফিক 1 বিঘা জমিনে বা 1 বিঘা জলাশয়ে তো হবে। সেইখানে তো আপনাকে এই যারা হইল এনভায়রনমেন্টাল ডিফেন্ডার, যারা জেলে, যারা চাষি, তাকে তো আপনাকে এই নিরাপত্তা দিতে হবে যে সে তার স্বার্থ, সে তার ইন্টারেস্ট পারসিউ করতে পারে। এই যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার ফর এনভায়রনমেন্টাল ডিফেন্ডার্স, এটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমি এটা দেখি না। এখন এইটা করতে হইলে আমাদেরকে আবার আমি যেটা বলবো, ওই যে কলোনিয়াল ইউরোপিয়ান যে অ্যাপ্রোচ, যে আমি সরকারের তরফে একটা প্রোটেক্টেড এরিয়া করে দেব, স্থানীয় লোকজনকে উচ্ছেদ করে দেব, প্রোটেক্টেড এরিয়ার বাইরে দখল দূষণের শেষ নাই, কিন্তু প্রোটেক্টেড এরিয়া মানে এটা তো একটা অলৌকিক বিশ্বাস, ইউরোপিয়ান বিশ্বাস যে এই প্রোটেক্টেড এরিয়া ভালো থাকবে। আমি স্থানীয় লোককে যদি বের করে দেই, তাইলে বাইরে আমার ইকোনমি যতই আনসাস্টেনেবল হোক না কেন, এগ্রিকালচার যতই আনসাস্টেনেবল হোক, এটা ভালো থাকবে। এবং এটা কিন্তু সহজ করা, তাই না? ধরেন আমি IUCN, আমি গিয়ে হইলো মৎস্য মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি করে আলাপ আলোচনা করে সেন্ট মার্টিন প্রোটেক্টেড করে দিলাম, শেষ। ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং, তাই না? যে আমার 30% এরিয়া প্রোটেক্টেড এরিয়া, এটা সহজ। বাংলাদেশের এনভায়রনমেন্টাল কনজারভেশন এনজিও গুলোর যদি আত্মসমালোচনা যদি থাকে যে গত 20 বছর বা গত 30 বছর আমরা কি করছি, বিশেষ করে গত রেজিমের আমলে যে আমরা কি করছি, সেটার কি ফলাফল হয়েছে, তাইলে আমার মনে হয় যে এইটার বাইরে যাওয়া সম্ভব আর কি। যে না, এটা তো আমার দায়িত্ব আর কি, তাই না? আমি যদি সেটা না পারি, তাইলে আমার দায়িত্ব হচ্ছে অন্যদেরকে নিরুৎসাহিত না করা। আপনি দেখবেন যে অনেক প্রাতিষ্ঠানিক এনজিওই ধরেন অ্যাক্টিভিস্টদের নিরুৎসাহিত করবে যে না, এরকম করে হয় না, বা হচ্ছে এত হইচই করে কি লাভ আছে এই করে। কিন্তু আমি তো দেখি উল্টা, ধরেন যত ধরেন কি বলে ইম্প্যাক্ট হইছে, পজিটিভ চেঞ্জ হইছে, সেটা কিন্তু কমিউনিটি অর্গানাইজেশন মোবিলাইজেশনের মধ্য দিয়ে হয়েছে। অর্গানাইজ করা ছাড়া কমিউনিটি লেভেলে যদি আপনি রাজনৈতিক অবস্থার মধ্যে প্রেসার দিতে চান যে আমার প্রাণ পরিবেশ প্রকৃতির জন্য পজিটিভ ডিসিশন নেওয়া লাগবে, সেটা তো ওই লেভেলে অর্গানাইজ করা ছাড়া সম্ভব না। তাইলে ধরেন বড় বেসরকারি সংস্থা হিসেবে আমার দায়িত্ব কি হয়? সেখানে সহায়তা করা, নয়তো অন্তত মোরাল সাপোর্ট দেয়া, তাই না? এটাকে আন্ডারমাইন করা যে ট্রেন্ড বাংলাদেশে আছে, এমন করে এটাতে আমাদের বন্ধ করা উচিত আর কি। ওভারঅল প্রাণ প্রকৃতির হেফাজত বা কনজারভেশন ইন টার্মস অফ জলাভূমি বলি বা বন বলি বা আমাদের খাদ্য ফুড সিস্টেম বলি, এইটাতে আসলে সবচেয়ে বেশি ইন্টারেস্টটা কার, এবং এটার কনজারভেশনটা আসলে বা প্রাণ প্রকৃতির হেফাজতটা আসলে কেমন হওয়ার কথা ছিল স্বরূপটা, বা এখানে আমাদের যারা অ্যাকচুয়াল রুট লেভেলের পিপল যারা এটার সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত, তাদের ইন্টারেস্ট বা কতখানি, বা এটার মানে এটা আমাদের কনজারভেশনটা কেমন হওয়ার কথা ছিল, সেটা ফরেস্ট কনজারভেশন বলি বা আমাদের ওয়েটল্যান্ড কনজারভেশন বলি বা আমাদের যে ন্যাচারাল ক্রপ সিস্টেম সেটাই কনজারভেশন বলি, এটার আসলে কার সবচেয়ে বেশি রোল বা দায়িত্ব ছিল? যেই ধরনের রাজনৈতিক অর্থনীতি, যেই ধরনের জীবন জীবিকা একটা সমাজে বা আরো ছোট্ট আকারে কোনো একটা এলাকায় যেটা হয়, ওইটার উপরে নির্ভর করে ধরেন যে প্রাণ প্রকৃতি পরিবেশ কি ধরনের হবে ওইখানে। ফলে আলাদা করে ধরেন আমি আমার অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা এইটার ব্যাপারে কোনো চিন্তা না করে আলাদা করে আমি আইডেন্টিফাই করলাম যে এইটুকু হলো পরিবেশ, এই জায়গাটা এটা আমি রক্ষা করব, এটা হয় না। এটা কোথাও কোনো এরকম উদাহরণ নাই। এখন তাহলে ওই এলাকায় এই জলা জমি, ভূমি, বন কিভাবে ব্যবহার করা হবে, এই সিদ্ধান্ত তো আমার যে অভিজ্ঞতা স্থানীয় মানুষ হিসেবে, আদিবাসী হিসেবে, আমার যে জ্ঞান, আমার যে অভিজ্ঞতা, আমার যে স্বার্থ, সেটার উপর নির্ভর করে হতে হবে।
সেইটা যদি হয় তাইলে তো ধরেন বেশিরভাগ মানুষের জীবন জীবিকা, বেশিরভাগ মানুষের স্বাস্থ্য, জনস্বাস্থ্য এইগুলোকে বিবেচনায় রেখে যদি আমি আমার নদী কিভাবে আমি ব্যবহার করব, আমার বন কিভাবে আমি ব্যবহার করব, আমার জলাশয় কিভাবে আমি ব্যবহার করব, সেই সিদ্ধান্তগুলো, গভর্নেন্স ডিসিশন যদি আমি নিতে পারি একটা স্থানীয় জনগোষ্ঠী হিসেবে, এবং সেই গভর্নেন্স ডিসিশনের উপর ভিত্তি করে ম্যানেজমেন্টটা করতে পারি, তাইলেই তো হয়ে গেল। তাইলে আলাদা করে আপনার গিয়ে তো পরিবেশ রক্ষা করার এই যে রোমান্টিক যে ধারণা, এটা তো আপনাকে করতে হয় না। আপনি বলছেন যে আমাদের মানে একটা পরিবেশ বা একটা বন বা একটা নদীকে রক্ষা করার জন্য বাইরে থেকে যাওয়ার চাইতে ওই বনের যারা বাসিন্দা ছিল তাদের কাছ থেকে ডিসিশনটা আসুক, বা তারা কেমনে করতে চায় সেই এম্পাওয়ারটা, বা এম্পাওয়ারও বলবো না, আমরা তো এম্পাওয়ার করার কি আসলে, মানে ওদের হাতের সামহাও ডিসিশনটা ছেড়ে দেওয়ার। এদের হয়তো ফরেস্ট ডিপার্টমেন্ট গিয়ে বললো যে এতখানি চারণভূমি বা এতখানি গ্রাসল্যান্ড বা এতখানি এরকম কিছু একটা। ধরেন কিছুদিন আগে অনেক আমি হইচই দেখছি যে হিন্দু সম্প্রদায় নাকি কচ্ছপ খেয়ে কচ্ছপ নষ্ট করে দিচ্ছে। তা আমার বললাম যে এটা যদি তার, প্রথম কথা হচ্ছে এটা তার রেগুলার খাদ্যাভ্যাস না, এটা একটা এক্সোটিক খাদ্যাভ্যাস অনেক কমিউনিটির। যদি এটা তার খাদ্যাভ্যাস হয় তাইলে তো ওই কমিউনিটির এই ধরনের তাকে ধরেন রাজনৈতিক কর্তৃত্ব এখতিয়ার তাকে দিতে হবে যাতে সে তার জলাশয়গুলো ঠিক রাখতে পারে, যাতে প্রচুর কচ্ছপ থাকে, তাই না? ফলে একটা লোক তার ন্যাচারাল রিসোর্সকে সাস্টেইনেবলি এক্সপ্লয়টেশন করবে, এটাই তো পজিটিভ। সেটা যাতে হয়, স্থানীয় কমিউনিটি তো ধরেন রাইটস হোল্ডার, একটা স্থানীয় মানুষ, একটা আদিবাসী জনগোষ্ঠীর ওইখানকার ন্যাচারাল সিস্টেমের উপর, নদী, পাহাড়, জলাশয়, সাগরের উপর এটা তার জন্মগত অধিকার আছে। আপনার আইনে যাই থাকুক না কেন এটা তার আছে। ওখানকার যে মানুষগুলো বংশ পরম্পরায় বড় হয়ে উঠছে, সেটা ফিশার হোক, আসপেক্ট থেকে হোক, বা ফার্মিং হোক, বা বনের বেনিফিশিয়ারি হোক, তাদের ইন্টারেস্টটা সবচেয়ে বেশি। আমাদের কক্সবাজার, চট্টগ্রাম উপকূলে গুরুত্বপূর্ণ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল যে জায়গাগুলো আছে, এগুলো তো সবসময় মানুষ ছিল, হয়তো সে স্থায়ীভাবে বসবাস করত অথবা সিজনালি সে ব্যবহার করত। ধরেন সোনাদিয়া, কুতুবদিয়া, মহেশখালীর ছোট ছোট জায়গাগুলোতে সিজনাল চর হোক বা পার্মানেন্ট বালুচর দ্বীপ হোক, ওইখানে কিন্তু যারা জেলে সম্প্রদায় ঐতিহ্যবাহী, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছ ধরে আসছে। ইঞ্জিন বোট কিন্তু তখন ছিল না, কিন্তু তারা তো এটাকে ম্যানেজ করছে যে এই ফ্যামিলি এলাকার মুরব্বীদের মতামতের উপর ভিত্তি করে এই ফ্যামিলি এখানে মাছ ধরবে, এই ফ্যামিলি এখানে মাছ ধরবে, এই মাসে আমরা মাছ ধরবো না এখানে, এটা সে করে নিয়ে আসছে, তাই না? তো এইটা তো তার জন্মগত অধিকার। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা ধরেন ফিশারিজ ডিক্লাইন বা বায়োডাইভার্সিটি ডিক্লাইন শুরু হলো কখন? যখন আমরা ওইখানে বললাম যে ওকে, আমার হলো যে কি বলে, ফিশিং বোটে ইঞ্জিন বসাইতে হবে, সামর্থ্য বাড়াইতে হবে ফুড সিকিউরিটির জন্য, কোট আনকোট। তখন এখন এটা যদি দরকারও হয়, আমার মাছ ধরার পরিমাণ যদি বাড়াইতেও হয়, তাহলে ন্যাচারালি আপনি তো এটা চিন্তা করলেন, ধরেন জাতিসংঘ কৃষি খাদ্য সংস্থা হিসেবে বা সরকার হিসেবে আপনি এটা চিন্তা করলেন। কিন্তু এটা করতে গিয়ে তো আপনি স্থানীয় ওই যে জেলে সম্প্রদায়, তার যে মানবাধিকার, তার যে জন্মগত অধিকার ওই এলাকার উপরে, এটা তো আপনি কেড়ে নিতে পারেন না। এটা যেহেতু আপনি কেড়ে নিছেন, ফলে যেটা হয়েছে, অন্য যাদের হাতে নগদ টাকা আছে তখন, এটা ধরেন সেই হয়তো 90-এর দশকের শুরুর কথা, 80-র শেষে, সেই কিন্তু ধরেন বোট বানালো। তার মানে কি, ফিশিং এফোর্ট, ক্যাচ এফোর্ট হচ্ছে কয়েক গুণ বেড়ে গেল রাতারাতি। এবং ওই স্থানীয় মানুষজন যেটাকে ওখানে কনজারভেশন ম্যানেজমেন্ট, ফিশারি ম্যানেজমেন্ট ট্রেডিশনালি করে আসতেছিল, ওই এলাকা থেকে কিন্তু তার এলাকা আপনি শ্রিঙ্ক করে দিলেন, তাই না? পরে আইনে হয়তো সরকারি করা হয়েছে যে এত মিটার গভীরতা পর্যন্ত এরা ধরবে, এগুলো কেউ মানে না। তার মানে হচ্ছে শুরুর কথাটা হচ্ছে স্থানীয় লোকেদের পাবলিক ল্যান্ডের উপর, ইনক্লুডিং জল, জমিন দুইটাই, যেই অধিকার আছে, যে প্র্যাকটিস আছে, সেইটা রাখতে দিতে হবে। এই ধরনের মানবাধিকারের লঙ্ঘন করার কারণে, এই মানবাধিকারের জন্মগত অধিকার, রাইটস টু ন্যাচারাল রিসোর্সের চিন্তা না করে এই ধরনের নানা ধরনের ধরেন এগ্রিকালচারাল এক্সটেনশন, ফিশারি উৎপাদন বাড়ানোর জন্য বোট মেকানাইজ করা, এবং সেই বোট মেকানাইজ বোট কার কাছে গেছে সেটা কিন্তু ট্রেডিশনাল কমিউনিটির কাছে সবসময় যায় না, নতুন টাকাওয়ালাদের কাছেই গেছে। এইগুলো খেলনা করে করার কারণে যে সমস্ত ভায়োলেশন হয়েছে, এইগুলো তো আমাদের ধরেন অ্যাড্রেস করতে হবে আর কি। আমাদের বক্তব্য হচ্ছে মৌলিক মানবাধিকারের যে জায়গা,
বা ন্যাচারাল রিসোর্সের উপর স্থানীয় জনসম্প্রদায় আদিবাসীদের অধিকারের যে জায়গা, সে জায়গায় এটা অলরেডি তার অধিকার। আপনি হয়তো এখন আইন কানুন করে এই অধিকার আপনি কেড়ে নিচ্ছেন বা নিছেন অলরেডি। আমি তাকে পাওয়ার দেওয়ার তো কেউ না, বরং আমি তার সাথে কি সম্পৃক্ত হতে পারি একটা পার্ট হিসাবে, বাট মেইন তাই না, আমার যদি টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকে, আমার যদি ফ্যাসিলিটেট করতে হয়, আমার যদি রিসোর্স মোবিলাইজ করতে হয়, আপনি ধরেন যে কত কত কোটি টাকা হলো ধরেন যে গার্মেন্টসের মালিকদেরকে প্রণোদনা দেওয়া হয়, কত কত কোটি টাকা প্লাস্টিক শিল্পে প্রণোদনা দেওয়া হয়, শুধু টাকা না তো, কম পানির দরে জমি দেওয়া হয়, ইপিজেড দেওয়া হয়, ট্যাক্স ছাড় দেওয়া হয়, তাই না? তো সেইখানে ওই শিল্পগুলোতে কি পরিমাণ কর্মসংস্থান হয় বা কি পরিমাণ জব হয় যেটা লিভিং ওয়েজ দিতে পারে, আমার অনুমান ধরেন যে এর চাইতে বেশি সম্ভব যদি তার 10 ভাগের 1 ভাগ প্রণোদনা বা সহযোগিতা যদি ধরেন কোনো একটা বনজীবী সম্প্রদায়, কোনো একটা জেলে সম্প্রদায়, স্মল হোল্ডার ফার্মারদেরকে যদি দেওয়া হয়, তাইলে তারা তাদের পরিবারের জন্য ওই এর চেয়ে অনেক বেশি সম্মানজনক জীবিকার ব্যবস্থা করতে পারে, যেটা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল আর কি। তো থ্যাংক ইউ সো মাচ আরজু ভাই, খুব সুন্দর একটা ডিসকাশন এসছে, অনেকগুলো পয়েন্ট, এবং মেজর যদি পয়েন্টগুলো বলি, আমাদের কলোনির ইফেক্টগুলো একটা বড় এরিয়া নিয়ে আমরা ডিসকাস করেছি, পাশাপাশি আমাদের প্রাণ প্রকৃতির হেফাজতে আমাদের অ্যাকচুয়াল সেই মানুষগুলোর ক্ষমতা বা সেই তাদের কাছে আমরা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা তৈরি করা, এবং আমাদের সোসাইটির যে এজেন্ট অফ চেঞ্জ তাদেরকে একটা সাপোর্ট সিস্টেম দেওয়ার জন্য যে লিগাল সাপোর্ট বা ফিনান্সিয়াল বা অন্যান্য সাপোর্ট সিস্টেমটা, এবং লাস্টে আমরা কথা বলার চেষ্টা করেছি যে জাস্ট জনবিচ্ছিন্নভাবে ছোট্ট একটা জায়গাতে কনজারভেশন বা স্যাংচুয়ারি করার নামে উল্টা আরও ক্ষতি করে ফেলতেছি কীভাবে বেশিরভাগ সময়, এবং ওখানকার আসল মানুষটাকে বিচ্ছিন্ন করে ফেলতেছি। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের যারা শুনতেছিলেন এতক্ষণ থেকে প্লাস দেখতেছিলেন। আমরা এই ন্যারেটিভগুলো আসলে একটু ছড়াই দিতে চাই, গতানুগতিক কনজারভেশনের ট্র্যাডিশনালের যেই ন্যারেটিভটা লাস্ট 200 বছর ধরে তৈরি হয়েছে সেটার বাহিরেও কিছুটা। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ন্যারেটিভ ডিসকোর্স পডকাস্টের এতক্ষণ থাকার জন্য। আবার আমাদের সামনের নেক্সট এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।